বিজলির কুমার রায় একজন আছেন, যিনি 2021 সালে শরীয়তপুরের পদ্মার ওই পারে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয় জুন মাসে, এই 2021 জুন মাসে। তখন থেকে সে জেলখানায়, তার সাজা হয় 6 মাস। 6 মাসের সাজার পরে তারা ট্রাই করছিল ইন্ডিয়ার বিএসএফের হাতে তুলে দিতে, কিন্তু বিএসএফ তাকে নেয়নি, কারণ তাদের লিগ্যাল গার্জিয়ান ছাড়া বিএসএফ কোনো ইন্ডিয়ান রেসিডেন্স নিতে চায় না। এখন যখন ওই কাগজটা আমার কাছে এলো গত নভেম্বর মাসে, আমি খুঁজে তার পরিবারকে পেলাম গত ডিসেম্বরের 26 তারিখের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ। তার বড় ভাই বদ্রি রায়, তাকে বললাম, বলে যে হ্যাঁ ও তো সেও নাকি আরও 6 বছর আগে হারাই গেছে। মানে আমি যখন তাকে পেলাম তারও 6 বছর আগের থেকে সে বাসা ছাড়া, কোথায় ছিল কেউ জানে না, আমরাও জানি না। তো ওর ভাইয়ের কাছ থেকে কাগজপত্র এনে প্রসেস করতে করতে 3 সপ্তাহের মাথায় সে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে তাকে কারাগারে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তাৎক্ষণিক চাপাই থেকে রাজশাহী মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। ওখানে 3 দিন চিকিৎসায় ছিল, 3 দিন পরে সে মারা যায়। এটা আমি জানতাম না। তো হঠাৎ করে বদ্রি রায় মানে বিজলির ভাই জানুয়ারি মাসের 15 তারিখে আমাকে ফোন করলেন যে বাংলাদেশ থেকে নাম্বার से फ़ोन किया, क्या बताया, मेरे समझ में नहीं आया। তাই বলে ঠিক আছে ও নাম্বার भेज दीजिए। তো উনি যে নাম্বারটা পাঠালেন ওটা আমার মোবাইলে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে রাজশাহী জেলখানার জেলারের নাম্বার আগেই সেভ করা আমার। তো ওনাকে আমি ফোন দেখলাম যে ভাই আপনি কি ইন্ডিয়ায় কোথাও ফোন করছিলেন? তো উনি আমার পরিচয় জানতে চাইলেন। তো আমি বললাম আপনি বিজলির ব্যাপারে কি ফোন করছেন? বলে যে হ্যাঁ। কিছু হয়েছে নাকি? হ্যাঁ বিজলি তো মারা গেছে। আপনি বলেন কি? সর্বনাশ, কী করে? বললো যে আমি ঠিক জানি না, এরকম ব্যাপার, 3 দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, আজকে সে মারা গেছে। আমি তো এই খবরটা দিতে গেছি, আমি তাকে বলতে পারি, আমি তো হিন্দি বলতে পারি না, ওরা আমার কথা বোঝে না। তাই আমি বললাম আমি তো ওই মুহূর্তে আমি নর্থ বেঙ্গল সফরে ছিলাম, আরও কয়েকটা কারাগারের খোঁজ করতে গেছি। তখন আমি সঙ্গে সঙ্গে তার ভাইকে আবার ফোনে মিলালাম, জেলারকে সাথে রেখে। তার ভাষায় আমি তাকে বুঝালাম যে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। এদিকে মারা যাওয়ার খবরটা শোনার সঙ্গে সঙ্গে পরিবারে কান্নার রোল আমি শুনছি, পরিবারের অন্যান্য সদস্যরা কান্নাকাটি করছে। এখানে বলে রাখি যে বিজলির কোনো পরিবার নাই। বিজলি যেহেতু মানসিক ভারসাম্যহীন, সেহেতু তার বিয়ে করার সুযোগটা হয়নি। তার বয়স এই মারা যাওয়ার মুহূর্তে 40+ ছিল বয়স, সে বিয়ে করেনি, তার পরিবার ছিল। কিন্তু তার ভাস্তি যারা ছিল এবং ওই ভাইয়ের যে ওয়াইফ ছিল তারা কান্নার রোল, এটা আমি শুনছিলাম। আমার সাথে সাথে জেলা সাহেবও শুনলেন, তাদেরকে বললাম, বুঝাইলাম। ওরা এখন ব্লেম দিচ্ছে আমাদেরকে, তোমরা ঠিকমতো ট্রিটমেন্ট করো নাই, ঠিকমতো মানে এমন অসুস্থ তো হঠাৎ করে হয়েছে, ওটা তো বলে গিয়ে আসে নাই। এইটা বোঝাইতে হয়েছে আমাকে। বোঝানোর পরে সে আসতে হয়েছে বলে তোমরা বডি পাঠানোর ব্যবস্থা করো, আমরা বডি নিব। বিষয়টা তাৎক্ষণিক আমি হাই কমিশনকে অবহিত করি। হাই কমিশন অবহিত করার পর উনি বলছে যে ঠিক আছে, আমরা অফিসিয়ালি বিষয়টা ইনফর্ম হই, দেন আমরা প্রসেস করব। পরে আমি ঢাকায় ফিরে রাজশাহী জেলাকে বললাম যে আপনারা আজকেই এটা কাগজ আপনারা হাই কমিশনে পাঠানোর ব্যবস্থা করেন। ওদের তো একটা প্রসেস আছে, চ্যানেল আছে, সেই চ্যানেলে হাই কমিশনে যাওয়ার পর 2 মাস লাগলো তার পারমিশন বের করতে। এই পারমিশন বের করাটাও একটা হ্যাপা ছিল। মানে সরকারি দপ্তর থেকে কাগজ বের করা যে কত যন্ত্রণা, এটা আসলে কাজ না করলে বোঝা যায় না। তো এগুলো সবই ধরে করতে হয়েছে। ঠিক 2 মাসের মাথায় বিজলি রায়কে আমরা পারমিশন পাই। আমরা চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ বর্ডারে নিয়ে যাই এবং ওই দিক থেকে তার ভাইকে ডাকতে হয়, সে আসে, অ্যাম্বুলেন্সে করে তার বডি ট্রান্সফার করে তার হাতে তুলে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটা সবচেয়ে বেশি সাহায্য করছে হাই কমিশন থেকে। আর্থিক সহায়তা পুরোটাই নিজের পকেটের, কারো কাছে তা এইভাবে চাওয়া যায় না। আর টাকা চাইবার প্রসেসটাও আমি জানি না, কীভাবে টাকা চাইতে হয় এই সমস্ত কাজে।